আপনার ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় নাই। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারের মধ্য দিয়ে একটা মানে পরিবর্তনের সম্মুখীন না হয়, তাহলে এটার মধ্য দিয়ে নতুন যে ক্ষমতায় আসবে সেটা যদি এই জুলাইয়ের বিপ্লবীরাও হয়, তাদেরও ফ্যাসিস্ট হয়ে ওঠার মানে সম্ভাবনা থাকবে। 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা দৃশ্যমান এবং তৎপর এবং বলিষ্ঠ যে সংস্কারের ব্যাপারগুলো রয়েছে আমরা সেটি দেখছি না। আমাদের তো প্রশ্ন থাকে যে তাহলে কি সংস্কার প্রক্রিয়া বা ফ্যাসিবাদের বিতরণে সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে কিনা। আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি সমস্ত স্টেক হোল্ডাররা এক জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করেছেন, এক জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন। কে কোন পেশার, কে শ্রমজীবী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এই বিষয়গুলো আসেনি। কিন্তু জুলাই আন্দোলনের পরে আপনারা যারা স্টেক হোল্ডার তারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছেন। নাগরিক ঐক্য বলেন, এনসিপি বলেন, আপনারা আপ বাংলাদেশ বলেন। আমরা কিছু ছোট ছোট বিষয় দেখি যেগুলো ডিজিটাল মাধ্যমে কে কার পাশে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়েও এখন মানে ফুটেজ দেখা যায়, এগুলো ট্রল হয়। আচ্ছা, আমরা দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই যে আপনি নাগরিক ঐক্যের সাথে ছিলেন, তারপরে এনসিপি হলো, সেখান থেকে আপনারা এনসিপি থেকে থাকলেন না, আপনারা একটা আলাদা প্ল্যাটফর্ম করলেন। আমরা কি জুলাইয়ের শক্তি বিভাজিত হয়ে যাচ্ছে? বিষয়টা কি এরকম? আমি তার আগের আরেকটা পয়েন্ট একটু নিয়ে আসি, তারপরে আমি প্রশ্নে আসছি। ভাই বললেন যে হচ্ছে জুলাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিতাড়নের প্রশ্নে। ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিতাড়নের প্রশ্নে, এটা সঠিক। কিন্তু এই যে ফ্যাসিবাদের যে বিতাড়ন, এটি আংশিকভাবে পূর্ণতা পেয়েছে, পরিপূর্ণতা পায়নি। আপনার ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় নাই। ফ্যাসিবাদ আমাদের মনের মধ্যে রয়ে গেছে। ফ্যাসিবাদ আমাদের সামাজিক পরিমণ্ডলে, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্নভাবে এখনো রয়ে গেছে। তো এই ফ্যাসিবাদ আমরা এখনো দূর করতে পারি নাই। এই ফ্যাসিবাদ দূর করতে হয়তো আমাদের আরেকটি জুলাই লাগবে, আরেকটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হয়তো আরেকটি গণ অভ্যুত্থান করতে হতে পারে। তার আগে এরপরে আমি আপনার প্রশ্নে আসি। দেখেন, 5ই আগস্টের পরে আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই পরিবর্তন কি আমরা পেয়েছি? সব জায়গায় পাইনি। গত 15 বছরে যেই এক্সপেক্টেড বা আইডিয়াল আমাদের ধারণা বা আমাদের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রকে যদি একটি ইনস্টিটিউশন বা একটি মেশিন হিসেবে ধরি, তাহলে এটাকে পরিচালনা করার জন্য কাজ করবে। কিন্তু গত 15 বছর হাসিনা তার স্বার্থ এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার দলের লোকজনকে দিয়ে মানে একদলীয়করণ করেছে। এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান প্রশাসন, সেই প্রশাসনের এমনও আমরা শুনেছি যে ডিএনএ চেক করে সচিব বানানো হয়, যে সে আওয়ামী লীগ কিনা, তার রক্তে মাংসে আওয়ামী মানে মনোভাব আছে কিনা। তো সেই সচিবদের মধ্যে মানে কতজনকে আমরা পরিবর্তন করতে পেরেছি? তারা তো এই 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে গেছে। অথচ এই যে গত 15 বছরের যত ধরনের অপকর্ম এবং জুলুমবাজি থেকে শুরু করে যা যা করেছে, ধরেন $234 বিলিয়ন বাংলাদেশের জনগণের টাকা তারা বিদেশে পাচার করেছে এই সচিবদের মাধ্যমে, আমলাদের মাধ্যমে। 2013 সালে সাতক্ষীরায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বুকে সরাসরি গুলি করার নির্দেশদাতা যেই জেলা প্রশাসক, সে এখন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটি মন্ত্রণালয়ের সচিব। আমরা তো এই জিনিস প্রত্যাশা করি নাই যে 5ই আগস্টের পরেও এখনও ওই ফ্যাসিবাদের দালাল সচিবরা সংখ্যায় এখনও প্রায় 25-26 জনের মতো এখনও আছে। বিচারালয়ের দিকে যদি মনোযোগ দিই, দেখেন 10ই আগস্ট আমার যতটুকু মনে পড়ে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি অনলাইনে কোর্ট বসিয়ে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ হিসেবে ঘোষণা করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। এবং ওই জুম লিঙ্কে আমি নিজেও জয়েন করে দেখি যে মানে প্রধান বিচারপতি উপস্থিত সেখানে। তো সেই সময়ে তাৎক্ষণিকভাবে ছাত্র জনতা আবার মাঠে নেমে কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতি যারা ছিলেন সবাইকে একযোগে পদত্যাগ করিয়ে ছাড়ে, জোরপূর্বক বাধ্যতামূলকভাবে। তো এরপরে হাইকোর্টে এখন বিচারপতি আছে 101 জন। এই 101 জন বিচারপতি গত 15 বছর ধরে তারা আওয়ামী আমলের, আওয়ামী
মনোভাবের এবং আওয়ামী লীগের যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে মেশিন হিসেবে বিচার বিভাগকে, স্বাধীন বিচার বিভাগকে পুরোপুরিভাবে আওয়ামীকরণ করা, এই স্বাধীনতাকে নষ্ট করে দেওয়া, সে যেটি করেছে এই বিচারকদের মাধ্যমে হয়েছে। তারা হাসিনার রুম থেকে রায় নিয়ে বিচারালয়ে তারা রায় পড়েছে এবং তাদের রায়গুলো আসতো অন্য জায়গা থেকে, এগুলো আমরা সবাই মানে দিনে দুপুরে দেখেছি স্পষ্টভাবে। সেই বিচারকদের মধ্যে এখনও ৭৫% বিচারক রয়ে গেছে এবং বিচার বিভাগের যে পরিবর্তনগুলো হওয়ার কথা, বাংলাদেশে মৌলিকভাবে কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার হওয়া এবং তাদেরকে নিরপেক্ষ স্বাধীন করাটা আবশ্যক। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন না হয় এবং এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারের মধ্য দিয়ে একটা মানে পরিবর্তনের সম্মুখীন না হয়, তাহলে এটার মধ্য দিয়ে নতুন যে ক্ষমতায় আসবে সেটা যদি এই জুলাইয়ের বিপ্লবীরাও হয়, তাদেরও ফ্যাসিস্ট হয়ে ওঠার মানে সম্ভাবনা থাকবে। এর মধ্যে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার হওয়া দরকার। এই সংস্কারের মানে কার্যত খুব ভালো কোনো পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেখিনি। আমি এখান থেকেও দাবি জানাতে চাই, এই যে ফ্যাসিবাদের দালাল যে বিচারকরা আছে তাদেরকে সরানো হোক, নিরপেক্ষ অথবা দেশপ্রেমিক বিচারকদেরকে সেখানে প্রদান করা হোক। ফ্যাসিবাদের দালাল যে আমলারা আছে তাদেরকে সরানো হোক। এই যে মিডিয়া গত 15 বছর ধরে ফ্যাসিবাদকে সুরক্ষিত রাখার জন্য কি ভূমিকা পালন করেছে আমরা দেখেছি, এবং প্রকাশ্য দালাল যারা আছে এদের মধ্যে একটা বড় অংশ এখনো আগের মতো রয়ে গেছে। তো এই বিষয়গুলোকে একটা মানে ঐক্যমতের ভিত্তিতে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি না নিয়ে যান, তাহলে এই যে অপরাধীগুলো আছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে বসে অপকর্ম করেছে, ফ্যাসিবাদকে সুরক্ষিত করেছে, তারা আরও বড় সাহস পাবে এবং ভবিষ্যতে এই অপকর্ম করার জন্য আরও বেশি দুঃসাহসী হয়ে উঠবে। রাফা সালমান রিফাত, ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। শামসুল আরেফিন, সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরেফিন, রাফা সালমান যে সংস্কারের কথা বলছিলেন, এই সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট, নাকি সরকার যে সংস্কারের কথা বলছে সেখানে অনেক বেশি সময় লাগছে? রাফা সালমানের কথাতেও খুব বেশি খুশির খবর নেই। যে বিষয়গুলো হওয়ার কথা ছিল, যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল, তার চাইতে হয়তো অনেক বেশি সময় লাগছে। এবং আপনার যে মূল দল বিএনপি নির্বাচন নিয়ে অনেক বেশি কনসার্ন। তারা সংস্কারের জায়গাটাতে স্পষ্ট বলেছে যে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত দলও এই সংস্কার চালিয়ে নেবে বা করতে পারে। ছাত্রদল বা আপনারা সংস্কারের এই প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন? আপনারা জানেন যে জুলাই পরবর্তী দীর্ঘ 9 মাসের বেশি চলে, 9 মাসের কাছাকাছি চলে। তো আমরা কিন্তু দৃশ্যমান সংস্কারের যে ধারা এবং সংস্কার করতে যে সর্বজনীন এবং সরকারের যে সদিচ্ছা, সে জায়গাগুলোতে আমরা যথেষ্ট দুর্বলতা দেখছি এবং আগ্রহের ঘাটতি দেখছি। আমাদের আরেকটি বিষয় আমি একটু বলে নিই, যে সেটা হচ্ছে যে ফ্যাসিস্টদের গ্রেপ্তারের ক্ষেত্রে যে বড় ধরনের তৎপরতা থাকা উচিত ছিল বলে মনে করি, সে জায়গাটিতে আমরা যথেষ্ট দুর্বলতা দেখছি। সেখানে দেখি যে আমরা পুলিশের পোশাক পরিবর্তন বা এই জাতীয় এই দৃষ্টি সরকার তো অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন শুরু করলো, তারপর আবার সেটা থেমে গেল। যদি সেটা থেমে যায় তাহলে কেন থেমে গেল? সেখানে আমাদের তো প্রশ্ন থাকে যে তাহলে কি সংস্কার প্রক্রিয়া বা ফ্যাসিবাদের বিতরণে সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে কিনা বা সদিচ্ছা রয়েছে কিনা। না, সেই প্রশ্নটা কি আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারকে বা যারা দায়িত্বশীল তাদেরকে করছেন? আমরা আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের বিষয়ে জানিয়েছি এবং আপনারা জানেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরাই সর্বপ্রথম 22 দফা দাবির মাধ্যমে ফ্যাসিবাদী শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত 16-17 বছর এবং জুলাই আন্দোলনে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বলেছি। পাশাপাশি এই যত কর্মচারী কর্মকর্তা শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা গ্রেপ্তারের ব্যাপারে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলেছি। আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ছোট ক্যাম্পাস, এখানে আবাসনের যথেষ্ট ঘাটতি রয়েছে, আমরা সে বিষয়ে কথা বলছি। পাশাপাশি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয়। শিক্ষার্থীদেরকে যেহেতু হল দিতে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে,
সেক্ষেত্রে ভাতা দেওয়ার ব্যাপারেও আমরা কথা বলেছি এবং সকল শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে, সেই দাবির সাথে আমরাও একমত এবং আমরা দাবি জানাচ্ছি পুরান ঢাকায় পুরান ঢাকায় দুটি হল নির্মাণের কথা রয়েছে, সেই হলের ব্যাপারেও আমরা তৎপরতা জানাচ্ছি, দাবি জানাচ্ছি। আমাদের যে সংস্কার এবং নির্বাচন, এই জায়গাটিতে আপনারা দেখেছেন যে 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা দৃশ্যমান এবং তৎপর এবং বলিষ্ঠ যে সংস্কারের ব্যাপারগুলো রয়েছে আমরা সেটি দেখছি না, যে কারণে আমরা একটু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ 16-17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্যে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই জায়গায় আমরা কিন্তু ভোট দিতে পারিনি। একটা বড় জেনারেশন যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি, যেহেতু ভোট দিতে পারেনি আমাদের নির্বাচন কিন্তু একটি সংস্কার। আমাদের নির্বাচন প্রক্রিয়াকে এবং ফ্যাসিবাদী যে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিদ্যমান রয়েছে, ভাই বলেছেন যে যারা রয়েছে তাদেরকে যদি আমরা বিতরণ না করি, উল্লেখযোগ্যভাবে বিতরণ না করি, কার্যকর ব্যবস্থা যদি দ্রুত না নেই, তাহলে তো আমাদের সংস্কার প্রক্রিয়া বিভিন্ন যত প্রক্রিয়া রয়েছে পদে পদে বাধাগ্রস্ত হবে এবং হচ্ছে। আপনারা জানেন যে হাসনাতের উপর গাজীপুরে হামলা হয়েছে। এটা কেন হয়েছে? আমরা যদি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারতাম এবং এই প্রক্রিয়া যারা প্রশাসনে উৎপেতে থাকা যে ফ্যাসিবাদী লোকগুলো রয়েছে তাদেরকে যদি আমরা ভেঙে দিতে পারতাম, তাহলে কিন্তু এত সহজে জুলাই পরবর্তী মাত্র 9 মাসের ভিতরে হামলার মতো ঘটনা আমার মনে হয় না ঘটাতে পারতো। তো এই জায়গায় আমাদের দৃষ্টি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের সংস্কার অবশ্যই প্রয়োজন এবং সংস্কারের পাশাপাশি ফ্যাসিবাদীদের বিচার দৃঢ়ভাবে প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দল সংস্কার 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সেখানে নারীদের কর্মক্ষেত্রে নারীদেরকে যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটি কর্মক্ষেত্র হয় পুরুষের মতো এবং পরিবেশ বজায় থাকে, সেজন্য সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এটা হচ্ছে 31 দফার 24 নম্বর ধারায়। পাশাপাশি আপনার নারীদেরকে এই রাজনৈতিক অংশগ্রহণ এবং আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে এবং গত 16-17 বছরে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছিল। সেই অংশগ্রহণের ভিত্তিতে নারীদেরকে রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার জন্য না, আরপিওর তো ধরেন একটা ধারাই আছে যেখানে প্রতিটি কমিটিতে 33% নারীকে রাখতে হবে। নারী এই কমিশন বলেছে যে এইটা যেন কার্যকর করা হয়, এটা শুধুমাত্র যেন কাগজ কলমেই না থাকে। আপনারা ছাত্রদল যে কমিটি করছেন, ছাত্রদলের কমিটিতে কি আপনারা নারীদেরকে এবং ছাত্রদলের নারী কর্মীদেরকে আপনারা উৎসাহিত করছেন এবং এই 33% রাখার চেষ্টা করছেন, নাকি এই পার্সেন্টেজটা অনেক কম? আমাদের জানেন আপনারা যে নারীর আর্থসামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে ফ্যাসিস্টদের যে নির্যাতন, নিপীড়ন এবং মানুষের গণতন্ত্র বিরোধী, মানুষের মতাদর্শ বিরোধী যে অবস্থান ছিল, সেই অবস্থানের কারণে নারীরা রাজনীতিতে অংশগ্রহণের যে একটা অন্তরায় ছিল, সেই অন্তরায় কিন্তু এখন নেই। এবং আমাদের যে ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের, ওই ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশের যে ধারা, সেই ধারায় এখন মানুষ রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং আমরা সেখানে উৎসাহ প্রদান করছি। সেই উৎসাহ প্রদান করার মাধ্যমে আমরা নারীদেরকে ব্যাপকভাবে অংশগ্রহণে কমিটিতে অন্তর্ভুক্ত করছি।